নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আজকের গল্প বালিগাঁওয়ের অন্তরালের রহস্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবেন। আমাদের বালিগাঁও গ্রাম, এখানে দিনগুলি কেবল ধীর গতিতেই চলে। গাছের ছায়া আর নদীর কুলুকুলু ধ্বনির মাঝে জীবন এক সহজ ছন্দে বয়ে চলে। আমি অমিত শহরের কোলাহল থেকে মাঝে মাঝে এখানে ফিরে আসি একটু শান্তি খুঁজতে। কিন্তু এই গ্রামে ফিরে এসে এবার যেন সেই চেনা শান্তি পেলাম না। আমার দাদা সোমনাথ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার জীবন ছিল নিয়মিত আর কর্মঠ। তার স্ত্রী কল্পনা, যাকে সবাই প্রশংসা করত তার রূপ আর স্বভাবের জন্য, তার মুখে এক অব্যক্ত বিষাদ ফুটে উঠতে শুরু করেছে। আমাদের বালিগাঁও গ্রাম যেন এক ছবির মতো গ্রাম। বিকেলে ছেলেমেয়েরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে, গৃহবধূরা মাটির চুলায় রান্না করে, আর গ্রামের প্রবীণরা পিঁপড়ে ঢাকা আমবাগানের নিচে বসে পুরনো দিনের গল্প বলে। এসব দৃশ্য দেখে মনে হয় এখানে কোনো অশান্তি নেই, কিন্তু কল্পনার মুখে সেই অভিব্যক্তি আমার শান্তি কেড়ে নিচ্ছিল। প্রথম কয়েকদিন গ্রামে আসার পর আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু একদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসে কল্পনাকে দেখছিলাম। সে জানালার ধারে চুপ করে বসেছিল, তার চোখ নদীর ওপারের দিকে। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, বৌদি, এত একা বসে কি ভাবছো? আমার কথা শুনে কল্পনা প্রথমে চমকে উঠল, তারপরে হালকা হাসল। কিছু না অমিত, পুরনো দিনের কথা মনে পড়ছিল, সে বলল। কিন্তু তার কণ্ঠে এমন এক ধরনের ঝাপসা বিষাদ ছিল যা মিথ্যে বলে মনে হয়নি, কিন্তু পুরো সত্যও মনে হলো না। আমার দাদা সোমনাথের প্রতিদিনের রুটিন ছিল একঘেয়ে। সকালে উঠেই জমিতে যেত, তারপর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। আর তাকে কখনো কল্পনা বৌদির সঙ্গে দীর্ঘ সময় কাটাতে দেখিনি। আমি একদিন তাকে বললাম, দাদা, তুমি আর বৌদি কি কখনো একসঙ্গে কোথাও যাও না? আমার দিকে চেয়ে সে হেসে বলল, আমার এত সময় কই রে, সংসার চালাতে পরিশ্রম তো করতেই হয়। আর তুই তো জানিস কল্পনা সব কিছুই সামলে নিতে পারে। এই কথাটা শুনে আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত লাগলো। কল্পনা বৌদির বিষণ্ণ মুখ আর দাদার এই উদাসীন আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলেছিল। আমি এক রাতে বাড়ির উঠোনে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎই কল্পনার ঘর থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। সেই গভীর রাতের নিস্তব্ধতায় এই কান্না যেন এক ধরনের অশুভ ইঙ্গিত নিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম এবং তার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম কল্পনা বিছানায় বসে কাঁদছে। আমি ধীরে ধীরে দরজায় নক করলাম। কল্পনা একটু চমকে উঠল, তারপর বলল, কে? এদিকে দরজা খুলতেই আমি দেখলাম তার চোখে লজ্জা আর কান্নার ছাপ স্পষ্ট ছিল। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? কল্পনা প্রথমে চুপ করে থাকলো, তারপর বলল, এমনি, তুমি কিছু ভেবো না। আমি জোর করলাম, আমার কাছে সত্যি বলো, তোমার কিছু সমস্যা হচ্ছে? আর কল্পনা তখন একটু চুপ থেকে বলল, অমিত, তুমি তো দেখছো তোমার দাদা ভালো মানুষ, কিন্তু আমাদের সম্পর্কটা যেন কোথাও থেমে গেছে। সে আমাকে সময় দিতে পারে না, আর সে আমাকে বুঝতে চায় না। আমি কল্পনার কথায় হতবাক হলাম। তার এই একাকিত্ব আর দাদার উদাসীনতা আমাকে চিন্তায় ফেলে দিল। পরের কয়েকদিন আমি কল্পনার দিকে নজর রাখতে লাগলাম। আমি লক্ষ্য করলাম দাদার অনুপস্থিতিতে কল্পনা
অনেক বেশি চুপচাপ থাকে। একদিন আমি তাকে রান্নাঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, তুমি কি ঠিক আছো বৌদি? একটু হালকা হেসে আমাকে সে বলল, আমি ঠিক আছি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার জীবনে যেন কিছুই ঠিক নেই। এর কয়েকদিন পর আমি গভীর রাতে আবার সেই কান্নার আওয়াজ শুনলাম। এবার একটু সাহস নিয়ে আমি তার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম। আমি যা দেখলাম তা আমাকে শিউরে তুলল। কল্পনা কারোর একটি ছবি হাতে নিয়ে তাকিয়ে আছে। আমি দরজা খুলে বললাম, বৌদি, তুমি কি আমার সঙ্গে কিছু শেয়ার করবে? কল্পনা এবার সত্যি কথা বলল। সে একটি পুরনো ছবি দেখিয়ে বলল, এটা তোমার দাদা নয়, এটা আমার প্রথম প্রেমিকের ছবি। আমি তাকে কখনো ভুলতে পারিনি। আমি স্তম্ভিত হলাম। এই প্রথম আমি কল্পনার অতীতের কথা শুনলাম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, বাই বাই।